গ্রো উইথ সিইও। যখন আপনি হয়তো আশার আলো খুঁজে পাচ্ছেন না, মনে হচ্ছে কিছু একটা দরকার জীবনটা বদলানোর জন্য, মনে হচ্ছে উদাহরণ দরকার, বইয়ে না, পাঠ্যপুস্তকে না, একদম জলজ্যান্ত একটা মানুষকে চাই নিজের জীবনটা বদলানোর জন্য। প্রত্যেকের জীবনে এরকম একজন মানুষ দরকার হয়, অনুপ্রেরণার জন্যে, দেখবার জন্যে, দেখাবার জন্য। আজকে যে অনুষ্ঠানটা আপনি দেখতে শুরু করলেন এখন, সেটার নাম গ্রো উইথ সিইও, ব্রট ইউ বাই রানা রাইসা ট্রাক। আমার নাম আরজে নীরব এবং আজকে আমি আপনাকে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যার ইচ্ছে হলেই এইটুকু সাধ্য ছিল বড় লোকের বাপের ব্যাটা যেটাকে বলে, ঠিক গিয়ে কোনো একটা কোম্পানির মার্কেটিংয়ে বা যে কোনো ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে বসে যাবার, কিন্তু তিনি সেটা করেননি। যখন তার ব্যক্তিগত গাড়ি ছিল, সেই গাড়িটা তিনি ব্যবহার করেননি, সাধারণ মানুষের সঙ্গে ঘেমে নিয়ে এক বাসে উঠেছেন, অভিজ্ঞতা নিয়েছেন। সেই মানুষটা আজকে একটা দুটো না, তিনটে বড় কোম্পানি চালাচ্ছেন, মিস্টার আসাদুল হক সুফিয়ানি। চলুন কথা বলি তার সঙ্গে। স্যার আসসালামু আলাইকুম, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি একই সঙ্গে বেঙ্গল এলপিজি, বেঙ্গল সিমেন্ট এবং বেঙ্গল পলি অ্যান্ড পেপারস, এই তিনটে বড় প্রতিষ্ঠান দেখছেন, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিংগুলো আপনার নিজের হাতে করতে হয়। তো এত বড় তিনটা প্রতিষ্ঠানের চাপ, হাজার হাজার কর্মচারীর চাপ, আপনি সুস্থ থাকেন কেমন করে? প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাকে ইনভাইট করার জন্য এখানে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কর্মজীবন শুরু হয় 2001-এ, 2000-এর শেষেই অ্যাভেন্টিস দিয়ে, এটা বহুজাতিক ওষুধ কোম্পানি। জি। তো আমি যখন পড়াশোনা শেষ করে ইংল্যান্ড থেকে যখন দেশে ফিরেছি, তখন আমার বাবা একজন ব্যবসায়ী। সেই সূত্রে আমার আসলে বাবার বিজনেসেই যাওয়ার কথা, কিন্তু আমার বাবা একদিন আমাকে বললেন যে দেখো, ইউ হ্যাভ টু তুমি পড়াশোনা করে এসছো বাইরে থেকে, আমিও এক জীবনে চাকরি করেছি, তো তুমি পৃথিবীটাকে দেখার জন্য ওয়াই ডোন্ট টু স্টার্ট আ জব, সি ফার্স্ট দ্যাট তোমার কেমন হয়। সেইভাবেই আমার আসলে জীবন শুরু। কিন্তু আপনার বাবা তো একজন বড় ব্যবসায়ী, সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, তার সন্তান হিসেবে তো ধরেই নেওয়া যায় যে আপনি গিয়ে ডিরেক্টর পদে জয়েন করবেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তখন যেটা হলো যে মাই ফাদার জাস্ট টোল্ড মি যে তুমি একটা জীবন সম্পর্কে একটা জ্ঞান নাও, লেসন নাও, কেমন জীবন হয় তুমি বুঝো। তো আমি সেই সুবাদেই আসলে অ্যাভেন্টিসে উনি এনকারেজ করলেন, তখন একটা সুযোগও আসলো। আমি এখনও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে ওই সময়কার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শামসুদ্দিন আমাদের স্যার ছিলেন, আমার বাবারও ঘনিষ্ঠ ছিলেন। তো উনি আমাকে হঠাৎ করে দেখে কেন জানি উনি নিজেই থেকেই বললেন যে তোমার মতো ছেলেই আমাদের দেশে দরকার, তোমরা বাংলাদেশে থেকে চলে গিয়ে তো কেউ আসে না, তো তোমার মতো ছেলেরা যখন কামিং ব্যাক, উই শুড encourage you all to work for this nation, these multinationals, locals, whatever you say. সেই সুবাদেই আসলে আমার শুরু, এবং উনি আমাকে অনেক এনকারেজ করেছেন যে তুমি ব্যবসা তো যখন তখন হবে, আগে তুমি প্রফেশনাল হও। ইফ ইউ ক্যান বি আ প্রফেশনাল বাই ডুইং দ্য জব, তাহলে তুমি রিয়েল লাইফটা বুঝতে পারলে তোমার ব্যবসার ক্ষেত্রেও তোমার জন্য অনেক কিছু দরজা খুলে যাবে। আমি যেটাই করেছি আসলে সত্যি কথা বলতে কি, আমি প্রফেশনটাকে একজন 100% সবসময় আমি দিয়েছি। প্রথম জীবনে আমি অনেক কষ্ট করেছি, অনেক কাজ করেছি, যেটা আমি অনেক সময় বলি যে জীবনটা কি সেটা যদি না জানতাম ওখান থেকেই শিখেছি। যেমন আমি গুলশানে থাকতাম, সকালবেলা ঘুমের থেকে উঠতাম, উঠে এই যে ডিসিপ্লিন লাইফটা ইজ ইম্পর্টেন্ট, যে এই যে 6:30টার সময় ঘুমের থেকে উঠতে হতো, বিকজ 8:25-এ আমাদের সেই অফিসে ঢুকতে হতো। 8:25-এ বেশি হলেই তখন আবার মার্কিং হয়ে যেত। তো এই 6:30টার সময় উঠে ফ্রেশ হওয়া, রেডি হয়ে তারপরে রওনা দিয়ে শেষ পর্যন্ত একদম টাইমের মধ্যে পৌঁছানো, এই যে টাইম ম্যানেজমেন্ট, এইটা করে আবার ফেরার সময় যখন আসতাম, আমি তো ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে জয়েন, দেন আই গট দ্য প্রমোশন অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট। তখন হাতের সবগুলো কাজ শেষ করে এই যে ফেরত আসা, ইন্টারেস্টিং, সারা জীবন গাড়ি দেখে এসে ওই সময় এসে মানুষ কিভাবে আসলে চলাচল করে, নর্মাল একজন এক্সিকিউটিভ, সেটার আমি মর্মটা বুঝলাম। প্রথমে সেগুনবাগিচা থেকে রওনা দিতাম হেঁটে। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখনকার অনেক ম্যানেজিং ডিরেক্টর
বর্তমানে মানিক ফার্মাসিউটিক্যালে, তারা সাথেও কেন আমরা একসাথেই আমরা আসতাম। হ্যাঁ, ওহো, মানে তখনকার বন্ধু সব আপনার। তখনকার কালিগস। Colleagues, হ্যাঁ, বাট নাও দে আর ম্যানেজিং ডিরেক্টর ইন এ বিগ ফার্ম। আমরা আসতাম হচ্ছে প্রেস ক্লাবের সামনে হেঁটে, প্রেস ক্লাবের থেকে সেই নন এসি ইউনো সেই এগুলো ওই যে বাসগুলো যে হয় একদম মুড়ির টেম্পো টাইপের। হ্যাঁ এই টাইপের একদম, হ্যাঁ হ্যাঁ একদম ওটার মধ্যে উঠে যেতাম। হ্যাঁ, তো ওটার মধ্যে নানান রকমের গরমের দিনে ঘাম, হ্যাঁ তারপরে পাশে এই সেই, হ্যাঁ সেইভাবে করি আমরা যে তারপর একজন কোটিপতির সন্তান, সে একজন এক্সিকিউটিভের চাকরি করছে, আবার ওই রকম পরিবেশে যাতায়াত করছে, ফিলটা কেমন ছিল? না, ইটস ভেরি ইন্টারেস্টিং বিকজ আমি আসলে ওই সময় কমিউনিকেশনস, ট্রান্সপোর্ট এগুলো যে কত আসলে দরকার, মানে জিনিসগুলো কত ভালো, মানে এগুলো রিয়েলাইজেশন আসলো। হ্যাঁ, ওখান থেকে এসে তারপরে শাহবাগের মোড়ে আসলাম। শাহবাগের মোড়ে ওই সময় একটা এয়ার কন্ডিশন বাস ছিল, 15 টাকা ফিক্সড বোধ হয় এরকম একটা। শাহবাগের মোড় থেকে লাইন দাঁড়িয়ে, হ্যাঁ ওখান থেকে আমি রওনা দিতাম, এসে আসতাম হচ্ছে বনানী কাকলির মোড়। বনানীর মুখে এসে দেন আই টুক এ রিক্সা নিয়ে আবার বনানী ব্রিজের সামনে এসে আটকে যাবে, বিকজ মেইন রোডে তো রিক্সা চলা নিষেধ মানা। ওখান থেকে আবার হেঁটে গুলশান 2 নম্বরে এসে বাসায় আসতাম। তো এই জিনিসগুলো ওষুধ কোম্পানি থেকে স্যার সিমেন্ট কোম্পানিতে যাত্রা কেমন? এটাই ডাইভার্সিফিকেশন। দেখেন, এটার থেকে যখন শেষ করলাম দেন এগেইন আই জয়েন টু দ্য অ্যানাদার ইন্ডাস্ট্রি। এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আমি যখন জয়েন করলাম, যেমন আইস মিডিয়াতে, মানে আইস টুডে যে আজকাল দেখতাম, ওই সময় এটা লঞ্চ হয়েছিল, সাথে আমি দেখতাম আরও কয়েকটা ইউনিট দেখতাম, তো এফএমসিজির কয়েকটা ইউনিট। তো এখানে আবার সেই ফার্মাসিউটিক্যাল থেকে একদম টার্ন টু অ্যানাদার সেক্টর, যে এফএমসিজি সেক্টর। সেখানে আমি 3 বছর কাজ করার পর আবারও আই জয়েন্ট ইন অ্যাক্টেলে যখন জয়েন করলাম, এখনকার যে রবি অ্যাজ এ হেড অফ ট্রেড মার্কেটিং অ্যান্ড মার্কেটিং প্ল্যানিংয়ে যখন জয়েন করলাম, সেটা আরেকটা রকমের জায়গা। এখান থেকে আই জয়েন্ট ইন 7 Rings সিমেন্ট, হ্যাঁ, ইন 2009। ইট ইজ সিমেন্ট, কোথায় টেলিকম আর কোথায় সিমেন্ট। তো আমি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই আমি ধন্যবাদ জানাই সবসময়। মাল্টিপেরিয়াল এর একটা ডাইমেনশনে যে কাজ করার যে একটা সুযোগ আমার হয়েছে, এইটাই আপনি যেটা বললেন যে আমি আবার নাও আই এম কামিং টু দ্য ইয়োর পয়েন্ট দ্যাট টু হ্যান্ডেল দ্য ক্রাইসিস অ্যান্ড হ্যান্ডেল দ্য সিচুয়েশন, এটা কিন্তু ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট কিন্তু আমার শিক্ষা হয়েছে, এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যখন রবিতে ছিলাম বা অ্যাক্টেলে ছিলাম, যখন ওই সময়কার, আপনি অবাক হয়ে যাবেন যে আমি 8:30টার সময় আমাদের অফিস ছিল, অ্যান্ড আমি টানা প্রথম বছরটা খুব একটা আসতে হয় নাই, সেকেন্ড বছর থেকে যখন রেসপন্সিবিলিটি বাড়া শুরু করলো, আমি তো একসাথে 5টা ডিপার্টমেন্ট হ্যান্ডেল করতাম ওখানে। এটা হচ্ছে আমাদের যে পাবলিক ফোন, যে উদ্যোক্তা ছিল ওই সময় বলা হতো উদ্যোক্তা, মার্কেট রিসার্চের হেড আমি ছিলাম, ট্রেড মার্কেটিংয়ের 3টা উইং ছিল, সেটার আমি হেড ছিলাম। পরে দিয়ে আবার সেলস ট্রেনিং ডিপার্টমেন্টেরও হেড আমি ছিলাম। আমি বাসায় আস্তে আস্তে আমার বেজে যেতে হচ্ছে প্রতিদিনই প্রায় 1:30 থেকে 2টা রাত। তো বাসায় ঢুকতে দিত কেমন করে? এখন আমি মাই ওয়াইফ, আমি তাকে খুবই ধন্যবাদ জানাই যে তার স্বামী প্রতিদিন অফিস করে এভাবে ফিরছে, এবং সে কিন্তু আমার জন্য খাওয়া নিয়েও কিন্তু অনেক সময় বসেই থাকতো। পরে আমি অবশ্য বলতাম যে ডোন্ট ওয়েট ফর মি, বাট সে সবসময় ওয়েট করতো। একটা মানুষ কতটুক ইলেকট্রিসিটি মানে কতটুক লোড নিতে পারে আমাকে কিন্তু এটা শিখিয়েছে, এবং আমি এখন আমি রিগ্রেটও করি, আবার আমি থ্যাঙ্কসও বলি, কারণ আই রিগ্রেট ওই সময় যে আমি আমার পরিবারকে ওই সময় দিতে খুব একটা পারিনি। তো আমি মনে করলাম যে এটাও তো একটা জীবন না, বিকজ এই সময় তো আমি আর ফিরে পাবো না। আবার এটাও ট্রু, ওই সময় কিন্তু আমাকে শিখিয়েছে আজকে আমার আসার জন্য, এই টাইমের ভিতরে বা এই এইজের ভিতরে যে আই হ্যাভ কাম হিয়ার অ্যাজ এ সিও। তো দিস ইজ অলসো আমাকে সেই পিলারগুলো কিন্তু আমাকে ওই সময় তৈরি হয়েছে বলে মনে হয়, কারণ আমি যে লোড আমি নিয়েছি, সেটা আমি নিয়েছি বলেই কিন্তু আজকে আমি এগুলা হ্যান্ডেল করতে পারছি বলে আমার মনে হয়। আমি এই মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেলে কাজ করে তার ফলে আমার যেটা সুবিধা হয়েছে যে আমি কোনো কিছুতে আসলে এটা আমার অটোমেটিক হয়ে যায়। আমাদের মতো সিওদের কিন্তু মেইন কাজটাই হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, বি কুল।
বি কুল অ্যান্ড থিঙ্ক অ্যান্ড অ্যাক্ট অ্যান্ড রাইট টাইমে কোনটা করতে হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এনি সিইওস, রাইট? রাইট। বিকজ আমাদের জন্য তো এখন এক্সপেরিমেন্ট বা এটা করার সময় এখন আমাদের নাই, সেটা ছিল আরও 10 বছর আগে। এখন হচ্ছে হোয়াট এভার আই উইল গিভ দ্য ডিসিশন, দ্যাট ইজ দ্য ফাইনাল। অ্যান্ড আমার যে বোর্ড, আমার ম্যানেজিং ডিরেক্টর যিনি আছেন, তার কাছে যখন আমি এটা দিব, উনিও কিন্তু আমাকে রিলাই করে যে না, মাই সিইও ইজ গিভিং মি দিস থিংস, ডেফিনেটলি হি হ্যাজ Think about it. already thought about it and also checked it Right. that whether it is I am signing it. তো মাই বোর্ড অফ ডিরেক্টর্স, মাই চেয়ারম্যান, আমি খুব ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার মিস্টার মোর্শেদ আলম, হি ইজ এ গ্রুপ চেয়ারম্যান, মাই ভাইস চেয়ারম্যান মিস্টার জসিমউদ্দিন, অ্যান্ড অলসো মাই ম্যানেজিং ডিরেক্টর ফিরোজ আলম। তো ওনারা সেই আমার যে মানে ডিসিশনসগুলো ওনারা ওইভাবে চিন্তা করেন, এবং অন্যান্য বোর্ড মেম্বার্সরা যারা আছেন অ্যাটলিস্ট। তো এগুলোর জন্য কিন্তু আমি মনে করি যে আমার এই জীবনের ওই অধ্যায়গুলো কাজে লেগেছে। এখন যেটাকে আমি মনে করি রিগ্রেট করার চিন্তা করি, হয়তোবা সেইগুলোই কিন্তু আমাকে আজকে এই আমার কাজের মধ্যে বহিঃপ্রকাশ করতে সহায়তা করেছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাই থিং, দ্যাট মাল্টি ডাইমেনশনাল কাজের একটা সুযোগ সবার হয় না, কিন্তু আমার হয়েছে। তো এটার জন্য কিন্তু আমি আবার থ্যাঙ্কস যে আমার মানে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলাকে, যে হয়তো বা এই সুযোগটা উনি দিয়েছেন বলে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। স্যার, আমরা দেখেছি দুটো সিমেন্ট ইন্ডাস্ট্রিকে প্রতিষ্ঠানকে আপনি একেবারে সামনের সারিতে নিয়ে এসেছেন। আপনার এখন যে প্রতিষ্ঠানটায় কাজ করছেন, মাত্র 1 বছরের মধ্যে এটা 10টা সেরা প্রতিষ্ঠানের মধ্যে একটা। এর সিক্রেটটা স্যার কী ছিল? দ্যাটস আ ভেরি বিগ কুকিং। When I joined Seven Rings in 2009, এই ব্র্যান্ডটা অনেক পুরনো, একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে, কিন্তু মার্কেটে আমাদের স্ট্যান্ড ছিল অনেক পিছনে। When I joined, আমি সিম্পল জিনিসটা চিন্তা করেছি যে 3-4টা জিনিস কিন্তু যে কোনো একটা ব্র্যান্ডের জন্য বা একটা কোম্পানির প্রফিটেবিলিটির জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য ব্র্যান্ড ইকুইটি, রাইট? ব্র্যান্ডের যে পাওয়ারটা, ইউ হ্যাভ টু ইনক্রিজ ইট। ইফ ইউ ক্যান ডু দ্যাট, obviously you can increase the price and the profitability, correct? Right. And if you can reach the people's mind, that is another important part and a strategic way, that I have to reach in your mind, right? আমি আপনাকে 10 বার বলতে পারি আমি ভালো, unless you believe that I am good, Right. you won't believe it, right? Right. So মানুষের মনের মধ্যে যাওয়ার স্ট্র্যাটেজিটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর এ সিইওস, রাইট? অ্যান্ড অলসো অ্যানাদার পার্ট, এই 4 জিনিসটা। আরেকটা হচ্ছে যে শুধু মনের মধ্যে আপনার পৌঁছালে তো হচ্ছে না, আপনাকে জিনিসটাকে প্রাপ্তি করাতে হবে, ইউ হ্যাভ টু অ্যাভেলেবল করাতে হবে। তার মানে আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট মাই প্রোডাক্ট ইন আ সাচ এ স্ট্র্যাটেজিক ওয়ে সো দ্যাট আই অ্যাম ইন ইউর মাইন্ড, অ্যান্ড অ্যাকর্ডিংলি when you are thinking about my product or myself, whatever, that anywhere in a convenient way you can get the product, right? Right. So এই 4টা জিনিসের জন্য যদি আপনার ঠিক থাকে, আর এবং আপনার যদি স্ট্র্যাটেজি এবং আপনার প্রসেস যদি ঠিক রাখতে পারেন, ইফ ইউর টিম ক্যান ম্যানেজ দিস 4 সিনারিও, তাহলে আমি মনে করি যে কোনো প্রোডাক্ট নিয়ে, এবং আমার এই মাল্টিফিরিয়াল এরিয়াতে ফার্মাসিউটিক্যাল, দেন টেলিকম, যেমন সিম বেচা আর কোথায় ওষুধ বেচা, আবার এখানে আবার এত বড় 50 কেজির বস্তা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কনফিডেন্স অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট বিলিভ দ্যাট ইন ইউর প্রোডাক্ট অ্যান্ড ইউর প্রফেশন অ্যান্ড ইন ইউর ক্যাপাবিলিটি অ্যান্ড ইউর স্ট্র্যাটেজি, দ্যাট ইয়েস আই ক্যান ডু ইট। আসলে বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এবং সাথে হচ্ছে এই 4 জিনিসের কম্বিনেশন করার ক্ষমতা। তো এটার জন্য আসলে এটা যদি থাকে তাহলে, এবং একদিকে সিমেন্ট আর একদিকে এলপিজি, ব্যাপারটা তো মানে আবার আপনি কি ওই একই সূত্রে ফেলতে চান যে 4টার হিসাবে? I joined here as a CEO for the cement. Cement, because right. I have come from the cement. তো এলপিজি ইন্ডাস্ট্রি তো আরো অনেক বড় ব্যাপার, রাইট? আল্লাহর হুকুমে ধরেন, আপনি একটু আগেই বললেন যে আমরা কিন্তু একটা বাংলাদেশের এই সিমেন্ট জগতে একটা ইতিহাস করলাম, যে কোনো কোম্পানি যে 1.5 ইয়ার্সের ভিতরে ব্র্যান্ডটাকে স্ট্যাবলিশ করে টপ 10-এর ভিতরে আসতে পারে, আসলে এটা খুবই মিরাকল।
এবং কারণ জনগণের হচ্ছে যে- ভালোবাসা কারণ আপনারা in fact। নিশ্চয়ই জানেন, হ্যাঁ আপনারা নিশ্চয়ই জানেন যে একটা ব্র্যান্ডকে কিন্তু মানুষকে মনে করানো বা পরিচয় করে দেওয়াটা, মানে পরিচয় করে দিতেও সময় লেগে যায়, কিন্তু 3 to 5 years লেগে যেতে পারে। Right. তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে পারলাম, তো আমি যে বললাম যে আমাদের এই 4টা স্ট্র্যাটেজির কম্বিনেশনটা করার ফলে, এবং গুণগত মান তো আছে এটার ভিতরেই চলে আসবে, বিকজ অবভিয়াসলি যখন ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট দ্য ব্র্যান্ড, অবভিয়াসলি এগুলোর মধ্যে তো 4-5 ধরনের জিনিস ঢুকানোই আছে, কোয়ালিটি, কনসিস্টেন্সি এক্সেট্রা যেটা থাকে, তো সেটা তো আপনার ইম্পর্টেন্ট জিনিসই থাকবে। এটার সাথে যে এই 4টা জিনিসের কম্বিনেশন যদি থাকে, তো এই জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে। যখন এটা আমরা এই পর্যায়ে গেছি, তো আমার অনারেবল ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড মাই বোর্ড মাই চেয়ারম্যান আমাকে বললেন যে এই পলিপেপার স্যাকের কথা বললেন যে তুমি এখানেও হও। তখন আমি বললাম যে আমি তো মানে আমার ম্যানেজিং ডিরেক্টরকে বললাম যে আমি তো এটা খুব একটা বললেন না আপনি পারবেন, আপনি তো বিভিন্ন জায়গায় কাজ করছেন, হ্যাঁ না আমার বিশ্বাস আপনি যদি ওগুলোও পারেন এত বড় বড়, আপনি এটাও পারবেন। তো এটা যখন আমি করলাম, মানে বিশ্বাস করেন, মানে এটাও আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ যে আমার টিমও আমাকে হেল্প করেছে। আমরা এই 7 মাস, আমার 11 মাস, এখন থেকে বোধহয় 10 মাস, গত সেপ্টেম্বরে আমাকে দায়িত্বটা অফিসিয়ালি দেওয়া হয়েছিল এই ইউনিটটার, পলিপেপার অ্যান্ড স্যাকের, যেটাতে আমরা পিপি ব্যাগ আমরা তৈরি করি বাংলাদেশে, 13টা সিমেন্ট কোম্পানি, 34টি ফার্টিলাইজার এবং ফিড মিল, হ্যাঁ সব আপনাদের কাছ থেকে আমরা সেল করি, তো ওয়ান অফ দি বিগেস্ট আমাদের ক্যাপাসিটি। আমরা 57 লক্ষ ব্যাগ পার মান্থ আমরা তৈরি করতে পারি। 57 লক্ষ। আর আমরা প্রায় এখন 11টা দেশে আমরা এক্সপোর্ট করছি, রপ্তানিও করছি 11টা দেশে। তার মধ্যে আপনারা অবাক হবেন যে আমরা কিভাবে কমপ্লায়েন্স মেনটেন করতেছি। আমরা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু সেল করি, আমরা কোরিয়াতে করি, আমরা জাপানে করি, তোমরা তো হাইয়েস্ট কোয়ালিটি, আমরা কানাডায় করি। তো আপনারা বুঝতে পারছেন যে কমপ্লায়েন্স কোয়ালিটির দিক দিয়ে আমরা কিরকম, নাইলে তো এই সমস্ত দেশে ঢোকা, নেদারল্যান্ড, সুইজারল্যান্ডের মতো জায়গায়, হাঙ্গেরি, তারপরে এই সমস্ত জায়গাতে ঢোকা, মানে ইউ আন্ডারস্ট্যান্ড যে কমপ্লায়েন্স ওদের কাছে বিরাট ব্যাপার, আর কোয়ালিটি। তো এই জিনিসগুলো আমরা করে আমরা এক্সপোর্ট করছি। তো এইটা আমরা যে করার জন্য আমার কিছু কষ্ট করতে হয়েছে, আমার ম্যানেজিং ডিরেক্টর আমাকে খুবই হেল্প করেছেন, এবং যা আমি সাজেশন আমরা ওনার সাথে ডিসকাস করেছি উনি আমাকে হেল্প করেছেন। আমাদের যে কন্টেনার যেটা আমরা এক্সপোর্ট করতাম অ্যারাউন্ড 15 থেকে 16টা কন্টেনার, সেটা এখন বেড়ে আমাদের দাঁড়িয়েছে 25টা কন্টেনার। তো এই সমস্ত প্যারামিটারগুলো যখন দেখলেন, তখন হঠাৎ করে আমার ম্যানেজিং ডিরেক্টর এবং আমার চেয়ারম্যান একদিন এসে ম্যানেজিং বললো যে এলপিজির দায়িত্ব তো নিতে হবে। হ্যাঁ, তো এখন আমি তো বললাম যে আমি তো এলপিজি সম্পর্কে, বলে যে না আই থিঙ্ক ইউ ডিড ইট অ্যান্ড আই থিঙ্ক ইউ ক্যান ডু ইট। হ্যাঁ, তো আমি খুবই অনার্ড হলাম, উনি আমাকে এই বিশ্বাসটুকু করেছেন। আবার এটুকুও হলো যে আমার ভিতরে অনেক ভয় আসলো যে এটা তো একটা অনেক গুরু দায়িত্ব, তো বা ব্যবসা হিসেবে তো সবচেয়ে অন্যতম বড় সাইজের ব্যবসা, এবং এলপিজি ইজ এ ভেরি টাফ বিজনেস, এবং ইটস এ ভেরি কম্পিটিটিভ। বাংলাদেশে অলরেডি 28টার মতো কোম্পানি এসে গেল, তার মধ্যে অলরেডি 60টার মতো কোম্পানির রেজিস্ট্রেশন নিয়ে রেখেছে, অপারেশনাল 27টা চলছে। তো এরকম একটা মার্কেটের মধ্যে এইটুকু একটা দেশে এটাকে নিয়ে আগানো খুবই কঠিন, বাট এখন এটা নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা এটা 2 মাসের মধ্যে আমরা লঞ্চ করব এই আশা রাখছি। আমাদের ফ্যাক্টরিটা প্রায় শেষের পথে। স্যার, এক সময় আপনি একজন এক্সিকিউটিভ ছিলেন, সবচেয়ে একদম এন্ট্রি পর্যায়ে, এখন আপনি প্রতিষ্ঠানের সবচেয়ে উপরে। তো এই যে জার্নিটা, এই জার্নিতে আপনি যারা নতুন এখন ঢুকতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দেবেন যে দ্যাট ওয়ে অর দিস থিং ইউ ক্যান ডু ফর ইউর ফিউচার? আমি আমাদের যে নতুন যারা আছে তাদেরকে আমি একটাই কথা বলবো যে শর্টকাট চিন্তা করা যাবে না। আমাদের দেশে এখনকার যে যারা আছেন, অনেকে আছেন দেখবেন যে ইয়াং প্রফেশনাল, দে অলওয়েজ লুক ফর কুইক মুভমেন্ট, মানে কুইক। তো পৃথিবীতে আসলে সত্যি কথা বলতে কি সব কিছুর একটা সময়ই আছে, হ্যাঁ, এবং সব কিছুর একটা প্রসেস আছে, সব কিছুর একটা নিয়ম আছে, কোনো কিছু নিয়মের বাইরে নয়। তো আমি তাদেরকে একটা কথাই বলবো যে যতক্ষণ না পর্যন্ত তোমার ফাউন্ডেশনটা ঠিক না হবে, সত্যি কথা বলতে কি কখনোই কিন্তু ফাউন্ডেশন ঠিক না হলে উপরের কিন্তু স্ট্রাকচার ঠিক থাকে না, এটা তো আমরা জানি। তো আমি বলবো ওয়েন ইউ আর স্টার্টিং ইউর ক্যারিয়ার, কোনোভাবেই তাড়াহুড়ো না করে ইনডেপথ নলেজটা নেওয়াটা হচ্ছে আমার প্রথম কাজ।
বিকজ এই স্টেজের মতো শিখার যে সুযোগ এবং ভুল করলে সেটা মাপ পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু এই লেভেলে এসে নাই। সো ওই সময় যদি সে ইনডেপথ এই নলেজগুলো যদি না নেয় তাহলে পরে গিয়ে কিন্তু আলটিমেটলি কিন্তু তারা প্রফেশনে থাকতে পারে না। এরকম অনেক নজির কিন্তু অনেক প্রফেশনালদের আছে, ইউ নো দ্যাট, যে একসময় খুবই ভালো একসময় হয়েছে কিন্তু আলটিমেটলি যখন দায়িত্ব আসার পর মাল্টিফিরিয়াল অ্যাকশনসে যে যদি ভালো না করে, কারণ বিকজ ওয়েন ইউল গো আপ দেয়ার উইল বি আ ডিফারেন্ট আননোন সিচুয়েশনস উইল কাম, যেটা বইয়ে নাই। এই সমস্ত সিচুয়েশন কখন হবে? যখন you learn your actions, your job, your things more in depth way, নিজে করতে হবে। এটা কিন্তু ডিপেন্ডেন্ট হলে কিন্তু কখনোই কিন্তু কোনো প্রফেশনাল থাকতে পারে না। যেমন আমি কিন্তু ইন ডেপথ কাজ করেছি। আমি কিন্তু মোটরসাইকেলের পিছনে করে বাংলাদেশের সব ইউনিয়নে কিন্তু আমার ঘোরা আছে। হ্যাঁ, ইভেন অবাক হয়ে যাবেন, সেই জুলাই মাসে 42 ডিগ্রি সেন্টিগ্রেড গরম আমি এবং বৃষ্টি। রাজশাহী থেকে আমি চাঁপাইনবাবগঞ্জে গিয়েছি এবং কিছু জায়গায় গিয়ে আমি রিক্সা করে ওই গরমের মধ্যে বিক্রির ভর দুপুর, তখন 2:45 বাজে, ওই রকম অবস্থাতে কিন্তু আই ওয়েন্ট অ্যান্ড আই মানে মার্কেট ভিজিট, তারপরে এগুলো আমি করেছি। থানা হেলথ কমপ্লেক্সগুলোতে আমি গিয়েছি অ্যাভেন্টিসে থাকতে। এই যে জায়গাগুলো যে করেছি, আজকে ওটা করেছি বলেই কিন্তু আমি আজকে যখন যাই বা আমার সেলস টিমের সাথে যখন কথা বলি, আমার কিন্তু সব জানা আছে। আমি কিন্তু বলতে পারি ইয়োর 4C ক্যান বি কারেক্ট ইফ ইউ নো দ্য ব্যাকগ্রাউন্ড যদি জানা থাকে। তো ইফ ইউ ডোন্ট নো, দেখা যাবে যে স্যার আমি ইয়েতে যাব, ঝিনাইদহর একটা কথা বললো, তা আপনি যদি নাই জানে আইদার আপনাকে বিশ্বাস করতে হবে, রাইট, যে ওইভাবে ইচ্ছে মতো করে ঘুরাবে, বিশ্বাস করতে, এবং যেই কাগজ আসবে সেখানেই সাইন করতে হবে, রাইট, বিকজ কাজ তো বন্ধ করা যাবে। রাইট, কিন্তু আমি যদি জানি তাহলে আমি কিন্তু ওইটা সঠিক ডিসিশনটা নিতে পারবো, ঠিক কিনা? ঠিক। যে না, তুমি কেন বলতেছো এটা কথা, তোমার তো পেট্রোল লাগবে ধরো 22 লিটার, তুমি খামাখা কেন তুমি 54 লিটার দিলা, অল অ্যাবাউট দ্য কস্ট। রাইট, আমি কিন্তু বলতে পারবো যে না 22 লিটার কারণ কত লাগে, তোমার 35 মিনিট লাগে, তুমি ওখান থেকে চারবা, আমি তো নিজে কতবার গেছি, হ্যাঁ, আর ওখানে তুমি দাঁড়াবা, মাঝখানে একটা ইয়ে পাওয়া যায়, ওখানে চা খেয়ে শেষ, ফিনিশ, মানে ইউনো দিস কাইন্ড অফ সিচুয়েশন। তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রেও। এখন একটা এলসি কিভাবে হয়, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করতে। এখন মার্কেটিং স্ট্র্যাটেজির কথা অনেক সময় আমি জিজ্ঞেস করি, একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করতে গেলে কয়টা স্লাইড হয়? যদি একটা প্রশ্ন করি, অবাক হয়ে যাবে না, স্যার কয়টা স্লাইড? আসলে বেসিকটা কি? তাহলে যে অনেকে ভয় পেয়ে যায়, বলতে পারে না। কিন্তু যার জানে যে আমি যেহেতু নিজে করেছি, নিজে করে আমি সেই লিওনে ইয়েতে দিতাম, যেহেতু নিজের হাতে করা, মানে একদম কম্পিউটার খুলে এক্সেল করে, এই সুযোগগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যদি আমি করাতাম কাউকে দিয়ে তাহলে কিন্তু জানতাম না। আমি যেহেতু নিজে করেছি তা আমি তো জানি যে কী হতে হয়। একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করতে গেলে তো 6-7টা স্লাইড লাগে। কীরকম? একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে যে ডেসক্রিপশন, একটা হচ্ছে মার্কেট অ্যানালিসিস, ডেসক্রিপশনের পর মার্কেট অ্যানালিসিস, তারপরে হচ্ছে কনক্লুশন, তারপরে হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান। এটাই তো। তো কন্টিনজেন্সি প্ল্যান কি? ইফ দিস প্ল্যান ফেল দেন হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ, রাইট? এটাই তো। এই যে কয়েকটা, তাহলে কয়টা স্লাইড হলো? 5টা না 6টা? এটার ভিতরেই সাব স্লাইড হবে, হতে পারে। তো এইটাই হচ্ছে, ধরেন এখন আমাকে যদি কেউ বলে 2 মিনিটে অ্যাজ এ সিও হিসেবে যে একটা মার্কেটিং প্ল্যান বানায় দেন, তো বুঝি বলে এরকম করে, তো অনেকে তো হাবুডুবু খায়। মার্কেটিং মানে ভয়ান কাম করে, মার্কেটিং প্ল্যান কোথা থেকে শুরু করব, কি লিখবো, আচ্ছা পাওয়ার প্ল্যানটা খুললাম, কি লিখবো, মানে ধরেন এরকম। তো আমার জন্য তো, আমি যেহেতু নিজে এগুলো করা, আমি 2 মিনিটে কিন্তু বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? ওই যে ডাটাগুলো নিব, ইন্টারনেট ঘাটবো, এটাও আমি জানি যে কোথা থেকে সোর্সেস আছে, কোথা থেকে অথেন্টিক ডেটা আছে, ঠিক কিনা? তো পাওয়ার পয়েন্টে কীভাবে গ্রাফগুলো করতে হয়, এক্সেলে কীভাবে ফর্মুলা দিতে হয়, ইউনো ইন ডেপথ কিন্তু আমি কাজ করেছি, আমি কিন্তু নিজে করেছি এটা। একসময় আমার একটা ডিপার্টমেন্টের হেড চলে গেল, সেলসের হেড, ওই সাবেরিক্সে থাকতে। আমি 8 মাস অ্যাজ এ সিএমও, আই ওয়াজ দ্য দেয়ার বস অ্যাজ ওয়েল। আমি তো এমনি সবারই বস, কিন্তু তারপর আমি ওই ডিরেক্টলি ওরা আমাকে রিপোর্ট করতো, এবং আমি 8 মাস যে ছিলাম নতুন লোক পাওয়া না পর্যন্ত, 8 মাস কিন্তু ওরা টার্গেট অ্যাচিভ করছে। তো আমি তো বিচলিত হই নাই। সে চলে গেছে, আমি বললাম ঠিক আছে, ইউ গট আ গুড অপরচুনিটি, গো হেড, আই ক্যান ম্যানেজ, নো প্রবলেম। কিন্তু আমি যদি না জানতাম, সেলসে কাজ না করতাম, মার্কেটিং এ কাজ না করতাম, ট্রেড মার্কেটিং এ কাজ না করতাম,
তাহলে সাথে সাথে আমি ভয় পেয়ে যেতাম, আমার লোক চলে যাচ্ছে, আমি তাহলে কীভাবে চলবো, কাকে নিব, কী করব না করব, কিন্তু দরকার নাই। তো আমি কিন্তু সারা জীবন এটাই করেছি, যেটাই আমি করেছি নিজে শিখেছি। সেই জন্য এই পর্যায়ে এসে কিন্তু আমি কোনো কিছুতে বিচলিত হই না, বিকজ কেউ যদি নাও থাকে আই নো আই ক্যান রান দ্য শো। তো দিস ইজ দ্য কনফিডেন্স অ্যান্ড দিস ইজ দ্য থিং দ্যাট ইউ হ্যাভ টু পজেস। আলহামদুলিল্লাহ। এবং এটা যদি হয় তাহলে কিন্তু একটা কোম্পানির জন্য ভালো, বিকজ সিও শুড বি লাইক দ্যাট হি শুড নো দ্য ইনস অ্যান্ড আউট অ্যান্ড দ্য ইন ডেপথ নলেজ অফ দ্য প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, কারেক্ট? সেজন্য আমি সবাইকে বলবো, নিউ জেনারেশন থেকে শুরু করে, যে we the Bangladeshi professionals, the best in the world, we have to believe this. Right. Why the people will come to Bangladesh? We will go to other country to run the show. Right. এই মানসিকতা যদি থাকে প্রফেশনালদের মধ্যে এখন থেকে, ওইভাবে যদি তারা নিজেদেরকে তৈরি করতে পারে, তাহলে কিন্তু দেখবেন বাংলাদেশের প্রফেশনালরা একদিন সারা দুনিয়াব্যাপী থাকবে, নিজের দেশেও থাকবে, তারা দুনিয়াব্যাপীও থাকবে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ। লাস্টে ছোট ছোট করে আপনার কিছু জানতে চাই। নাম্বার 1, সবচেয়ে ফেভারিট ফুড? আমি তো আসলে ফুড এরকম রিচ ফুড আমি পছন্দ করি না। হ্যাঁ, আমি সবসময় আগে খুব ভালো লাগতো ওই যে বিরিয়ানি এগুলো না, হ্যাঁ ওই ধরনের টাইপের। বাট এখন আমি পার্সোনালি আই ফিল দ্যাট হোয়াইট, সাদা ভাতের সাথে দেশীয় মাছ, একটা মাছের ঝোল আর গরুর মাংস উইথ প্লেন ঝোল হয় না, একদম সিম্পল উইথ ডাল, ঘন ডাল, এই ধরনের খাওয়া আমার খুব পছন্দ। স্যার, প্রিয় ঘোরার জায়গা তো আমি অনেক দেখি, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে বিভিন্ন জায়গায়। যদি বলেন যে মানে সুন্দর লেগেছে, ভালো লেগেছে, তাহলে সেই হিসাবে চিন্তা করলে আমার ভালো লেগেছে হচ্ছে সান ফ্রান্সিসকো, ভেরি নাইস প্লেস। পাওয়ার হাউস অফ ইয়োর লাইফ? সবচেয়ে কথা হচ্ছে আমার বাবা মার যে দোয়া, অ্যান্ড কারেন্টলি মাই ওয়াইফ, সে আমাকে খুব সাপোর্ট করে সব কিছুর ব্যাপারে, এবং এটা যদি না হতো তাহলে তো আমি এই সমস্ত জায়গাতে কাজ করতে পারতাম না, তাই না, কনসেন্ট্রেট দিতে পারতাম না। তো আমি তাদেরকে আমি সবচেয়ে বেশি মনে করি যে তারা আমার পিছনের শক্তি, এবং তাদের দোয়া এবং আমার ওয়াইফের প্রেরণা, এবং আমার সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি তাদের জন্য এগিয়ে যেতে পারছি। টার্নিং পয়েন্ট অফ ইয়োর লাইফ? অ্যাকচুয়াল থেকে যখন আমি সিমেন্ট সেক্টরে আসলাম, সেটা কিন্তু আমার জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। সিমেন্ট সেক্টরটা হচ্ছে যে বর্তমানে আপনি নিশ্চয়ই দেখবেন যে কোনো ইন্ডাস্ট্রি থেকে গ্রোথ কিন্তু এই সিমেন্টে আছে। এই যে যখন আমি 2009 সালে যখন আমি যেভাবেই হোক, কাকতালীয় হোক, হঠাৎ করেই হোক, হ্যাঁ, যে আমার সুযোগটা, অপরচুনিটিটা চলে আসলো এই সিমেন্টে, এটা কিন্তু আমার জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট হয়েছে অ্যাজ এ প্রফেশনাল হিসেবে গ্রো করার ক্ষেত্রে। বিকজ আপনি সব দিকেই ভালো, বিকজ আপনার ইন্ডাস্ট্রি যদি ছোট থাকে, গ্রো করার জায়গা না থাকে, তাহলে তো আপনি পোটেনশিয়ালিটিতে আপনি তো প্রকাশ করার কোনো জায়গা পাবেন না। তাহলে সেই ক্ষেত্রে ইউ আর গুড প্রফেশনাল, বাট ইউ হ্যাভ ল্যাক অফ স্পেস টু শো অর এক্সপ্লোর ইউর পোটেনশিয়ালিটি, ঠিক কিনা? ঠিক। তো সেই কারণে আমার টার্নিং পয়েন্ট আমি মনে করি যে, তো ফ্রম দ্য টেলিকম টু কনভার্টেড মাইসেলফ টু আ প্রফেশনাল অফ মানে সিমেন্ট সেলস প্রফেশনালসে যে চলে আসার পরেই কিন্তু আমি এটা এত বড় একটা বিশাল জায়গা, একটা বিশাল এরিনা, এই সিমেন্ট বিল্ডিং মেটেরিয়ালের জগৎটা, এটাই কিন্তু আমাকে একটা ভীষণভাবে এই উপরে ওঠার জন্য প্রফেশনালি মানুষের সামনে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। স্যার, লাস্ট প্রশ্ন, যদি কখনো সিনেমায় অ্যাক্টিং করার সুযোগ হয়, আপনার সাথে নায়িকাকে থাকবে? এই জিনিসটা আমি আমার প্রডিউসার এবং ডিরেক্টরের উপর ছেড়ে দিব। ওকে। হ্যাঁ, এটা ছেড়ে দিতে হবে, কারণ হচ্ছে যে তারা তো নিশ্চয়ই আমাকে সাজেশন দিবে, তাই না? তো ওই সময় কারো পার্টিকুলার না, যে ওই সময় যেটা বেস্ট হবে সেটা নিয়ে নেওয়াই তো সবচেয়ে ভালো, তাই কি? তো সেই জন্য আমার মনে হয় যে তারা তো ওই সময় আমি ছেড়ে দিব ওনাদের উপরে, তাদের চয়েসটা দেখাবো, তারপরে আপনাদের যদি আমার ম্যাচ করে দেন I can go for a movie. You brilliant, sir. Thank you so much for giving us time. সিটি এফএম এর তরফ থেকে এবং রানার আয়শা ট্রাকের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও, সিটি এফএমকেও ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অন দিস নোট আমরা আজকে শেষ করছি। এমন একজন মানুষের সঙ্গে আজকে আমরা কথা বললাম যার কাছ থেকে শেখার আছে অনেক কিছু। পুরো ভিডিওটা দ্বিতীয়বার টেনে দেখুন, একদম চুপচাপ নিশ্চিন্তে কিছুটা সময় কাটান, দেখবেন জীবনে বড় হবার পথে একটা নতুন অনুপ্রেরণার নাম খুঁজে পাবেন, আর নামটা হচ্ছে আসাদুল হক সুফিয়ানী।
আজকের মতো এই অনুষ্ঠান শেষ করছি। আমার নাম নীরব। নতুন পর্বে দেখা হবে। আপনি দেখছেন শুনছেন সিটি এফএম 96 আর এই অনুষ্ঠানটার নাম গ্রো উইথ সিইও, ব্রট ইউ বাই রানা রাইশা ট্রাক। কিপ ওয়াচিং। টাটা।